টেবিলগুলো যারা যারা ইমেল দিয়েছিল তাদেরকে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা পাঠিয়ে দিচ্ছি। সেই টেবিলটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবো কাব্যের অঙ্গ বা কাব্যাঙ্গ প্রথমে 3 প্রকারে ভাগ করা হয়েছে। সেটা হলো প্রথমে হলো লোক, দ্বিতীয়টি হলো বিদ্যা, তৃতীয়টি হলো প্রকীর্ণ। এবং এই লোক বিদ্যা প্রকীর্ণর মধ্যে তোমাদেরকে যে সাজেশন দিয়েছি সেখানে দেখবো বিদ্যাটি একটু মুখ্য, একটু কোশ্চেন রয়েছে। বিদ্যা কি, কত প্রকার, কাব্য অলঙ্কার সূত্র উত্তরের আধারে আলোচনা করে, এভাবে একটি কোশ্চেন রয়েছে। তো আজকে এই আলোচনায় আমরা মুখ্যত আলোচনা করব এই বিদ্যার বিষয়ে। কিন্তু বিদ্যা আলোচনার আগে আমাদেরকে তার পূর্ব প্রসঙ্গ হিসাবে আলোচনা করতে লাগবো যে সেই সূত্রগুলো কি কি। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম সূত্র বলা হচ্ছে লোক বিদ্যা প্রকীর্ণম চ কাব্যাঙ্গানি, অর্থাৎ লোক বিদ্যা ও প্রকীর্ণ কাব্যের 3টি অঙ্গ। তাহলে এই কাব্যের 3টি অঙ্গ যদি হয় লোক বিদ্যা এবং প্রকীর্ণ, তার মধ্যে প্রথমটি হলো লোক। অতএব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সূত্রে কাব্য অলঙ্কার সূত্র উক্তিতে বলা হয়েছে লোকবৃত্তম লোক। এর অর্থ কি না, লোকবৃত্তকেই লোক বলা হয়। লোক তার বৃত্তিতে কাব্য অলঙ্কার সূত্র বৃত্তিকার বলেছেন লোক স্থাবর জঙ্গমাত্মা তস্য বর্তনম বৃত্তমিতি। তাহলে লোকবৃত্ত যে শব্দটি রয়েছে, লোক বললে আমরা কি বুঝি না, লোকবৃত্ত শব্দটিতে 2টি পদ রয়েছে। প্রথমটি হলো লোক, দ্বিতীয়টি হলো বৃত্ত। সে বৃত্তিকার সে বৃত্তিতে বুঝাইছেন লোক কি না, লোককে বলেছেন তিনি স্থাবর জঙ্গমাত্মা, এবং বৃত্ত কি না বর্তনম বৃত্ত। অর্থাৎ এর অর্থ কি হলো না, লোকের অর্থাৎ স্থাবর এবং জঙ্গমের, যারা যারা স্থাবর বললে স্থির, জঙ্গম বললে চলনশীল, সমাজে বা সংসারে যত স্থির এবং চলনশীল পদার্থ রয়েছে সবগুলোকে আমরা কোন শব্দের দ্বারা বুঝি, লোক শব্দের দ্বারা বুঝি। এবং সেই লোকে অর্থাৎ স্থাবর এবং জঙ্গমাত্মক লোকে ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে যেভাবে ব্যবহার করি তাকেই কি বলা হয়, লোকবৃত্ত বলা হয়। তাহলে সরল অর্থ সহজ ভাষায় আমরা বুঝতে পারি, লোকবৃত্ত বললে সংসারে আমরা যেভাবে ব্যবহার করি, যে সমস্ত লোক ব্যবহার রয়েছে, সামাজিক ব্যবহার রয়েছে, সেইগুলোকেই এখানে কি বলা হয়েছে, লোকবৃত্ত বলা হয়েছে। এবং সেই লোকবৃত্তই লোক। তাহলে এইগুলো আমাদের কাব্যাঙ্গের প্রথম ভাগ হলো কি লোক। আবার আমি বলতেছি, কাব্যাঙ্গের প্রথম বিভাগকে লোক বলা হয়। এই লোকের অর্থ হলো লোকবৃত্তি। লোক শব্দের অর্থ স্থাবর জঙ্গমাত্মক লোক। স্থাবর জঙ্গমাত্মক লোকে যেভাবে আমরা বৃত্তি করি, বৃত্তি অর্থাৎ ব্যবহার, অর্থাৎ এই সংসারে আমরা যে রকমের ব্যবহার করি সেই সমস্ত ব্যবহারগুলোকে কোন শব্দের দ্বারা বোঝানো হয়েছে এখানে, লোক শব্দের দ্বারা। অতএব লোক শব্দ বললে আমরা বুঝি লোকবৃত্ত। লোকবৃত্ত অর্থাৎ স্থাবর এবং জঙ্গমাত্মক সংসারে আমরা যেভাবে ব্যবহার করি তাকেই লোকবৃত্ত বলা হয়, তাকেই লোক বলা হয়। এই হলো কাব্যাঙ্গের অর্থাৎ কাব্য অলঙ্কার সূত্রবৃত্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ্যবিন্দু কাব্যাঙ্গ। এই কাব্যের 3টি অঙ্গ রয়েছে, সেটি হলো লোক, বিদ্যা এবং প্রকীর্ণ। এবং এর মধ্যে আমরা যতটুকু এখন পর্যন্ত আলোচনা করলাম সেটা হলো লোক বিষয়ে। দ্বিতীয় পাঠ্যবিন্দু রয়েছে বিদ্যা। বিদ্যা বললে আমরা কি বুঝি, সামান্যত বিদ্যা বললে আমরা পড়াশোনাকেই বুঝি। সামান্যত আমরা বিদ্যা বললে কি বুঝি না, পড়াশোনাকেই বুঝি। কিন্তু বিদ্যাকে ব্যাখ্যা করতে গিয়ে কাব্য অলঙ্কার সূত্রবৃত্তিকার তৃতীয় অধ্যায়ের তৃতীয় সূত্রে বলেছেন শব্দস্মৃতি, অবিধানকোশ, ছন্দো বিচিতি, কলা, কামশাস্ত্র, দণ্ডনীতি, পূর্বা বিদ্যা। অর্থাৎ সেই বিদ্যার প্রকারভেদ কাব্য অলঙ্কার সূত্রবৃত্তিকার বা আচার্য বামন তৃতীয় সূত্রতে বলেছেন।
তাহলে সেই বিদ্যা কত প্রকার তিনি বলেছেন না, শব্দ স্মৃতি, প্রথমে হলো শব্দ স্মৃতি, দ্বিতীয় হলো অভিধান কোশ, তৃতীয় হলো ছন্দ বিচিতি, চতুর্থ হলো কলা, পঞ্চম কামশাস্ত্র, ষষ্ঠ দণ্ডনীতি। এইগুলোকে কি বলা হয়, বিদ্যা বলা হয়। তাহলে প্রথম বিদ্যার প্রকারভেদ হলো কি, শব্দ স্মৃতি। শব্দ স্মৃতি বললে কাকে বুঝি আমরা না, শব্দ বললে একটি শব্দকেই বুঝি, স্মৃতি বললে তাকে মনে রাখা। তাহলে শব্দগুলোকে মনে রাখে আমরা কার সাহায্যে, কোন শাস্ত্রের সাহায্যে, সেটা হলো ব্যাকরণ শাস্ত্র। অতএব বিদ্যার যে প্রথম ভেদ শব্দ স্মৃতি, এই শব্দ স্মৃতি শব্দের অর্থ হলো ব্যাকরণ। দ্বিতীয় আছে অভিধান কোশ। অভিধান কোশ শব্দের অর্থ হলো, অভিধান কাকে বলা হয় না, শব্দ ডিকশনারি যাকে বলো, শব্দকোষ, তাকেই বলা হয় অভিধান কোশ। তাহলে অভিধান কোশ বললে আমরা কাকে বুঝি না, শব্দকোষকেই বুঝি বা ডিকশনারিকেই বুঝি। তাহলে শব্দকোষ শাস্ত্র দ্বিতীয় গেল। তৃতীয় আছে ছন্দ বিচিতি। ছন্দ বিচিতি কি না, তোমরা গঙ্গাদাসের ছন্দমঞ্জুরি পড়েছো, সেভাবে অন্যান্য রয়েছে অনেক ছন্দশাস্ত্র, সেই ছন্দশাস্ত্রকেই এখানে ছন্দ বিচিতি শব্দ বলা হয়েছে। নেক্সট কি আছে কলা। কলা মানে কি, সঙ্গীত, নৃত্য ইত্যাদি কলা শাস্ত্র। তারপরে বলা হয়েছে কামশাস্ত্র এবং দণ্ডনীতি, অর্থাৎ যেটা তোমরা পড়েছো কৌটিল্য অর্থশাস্ত্র ইত্যাদি, দণ্ডনীতি, রাজনীতি শাস্ত্র, ঠিক আছে, এইগুলোকেই কি বলা হয় না, এইগুলোই বিদ্যা বলা হচ্ছে। অতএব সংক্ষেপে বলতে গেলে বিদ্যাকে বুঝাতে গিয়ে আচার্য বামন কাব্য অলঙ্কার সূত্রবর্তীর তৃতীয় সূত্রে বলেছেন বিদ্যার প্রকারভেদ। সে বিদ্যার প্রকারভেদ গুলো কি কি, প্রথমে হলো শব্দ স্মৃতি, দ্বিতীয় হলো অভিধান কোশ, তৃতীয় হলো ছন্দ বিচিতি, চতুর্থ কলা, পঞ্চম কামশাস্ত্র, ষষ্ঠ দণ্ডনীতি ইত্যাদি। শব্দ স্মৃতি অর্থাৎ ব্যাকরণ শাস্ত্র, অভিধান কোশ অর্থাৎ শব্দকোষ বা ডিকশনারি, ছন্দ বিচিতি অর্থাৎ ছন্দশাস্ত্র, কলা অর্থাৎ কলা শাস্ত্র, সঙ্গীত নৃত্য ইত্যাদি কলা শাস্ত্র, কামশাস্ত্র অর্থাৎ কামশাস্ত্র এবং দণ্ডনীতি অর্থাৎ রাজনীতি শাস্ত্র। এইগুলোকে সব কি বলা হচ্ছে এখানে কাব্যালঙ্কার সূত্রবর্তীতে বিদ্যা বলে বলা হচ্ছে। কাব্য রচনার পূর্বে এই সমস্ত বিদ্যার জ্ঞান অপরিহার্য। এবং তার প্রকারভেদ বলার পরে তিনি কি বলছেন না, কাব্য রচনার পূর্বে একজন কবি কাব্যকে রচনার পূর্বে সেই কবি এই সমস্ত শাস্ত্রকে অধ্যয়ন করা দরকার, বা সেই কবির এই সমস্ত শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান তার কাছে থাকা দরকার। তাহলে আমরা বিদ্যা কত প্রকার দেখলাম, 6 প্রকার। আবার রিপিট করতেছি, সেই 6 প্রকার কি কি, প্রথম শব্দ স্মৃতি, অভিধান কোশ, ছন্দ বিচিতি, কলা, কামশাস্ত্র, দণ্ডনীতি। শব্দ স্মৃতি বললে ব্যাকরণকে বোঝায়, অভিধান কোশ বললে শব্দকোষকে বোঝায় বা ডিকশনারিকে বোঝায়, ছন্দ বিচিতি বললে ছন্দশাস্ত্রকে বোঝায়, কলা বললে নৃত্য সঙ্গীত ইত্যাদি কলা শাস্ত্রকে বোঝায়, কামশাস্ত্র বললে কামশাস্ত্রকে বোঝায় এবং দণ্ডনীতি বললে কৌটিল্য অর্থশাস্ত্রের মতো রাজনীতি শাস্ত্র বা নীতিশাস্ত্রকেই বোঝায়। তাহলে বিদ্যা 6 প্রকার আমরা এখানে বুঝলাম। আচ্ছা, এখন প্রত্যেক 6 প্রকারকে আবার তিনি বুঝাইছেন। তো প্রথম বিভাগ ছিল কি শব্দ স্মৃতি, অতএব তিনি চতুর্থ সূত্রে বলেছেন। কোন চতুর্থ সূত্রে না, কাব্যালঙ্কার সূত্রবর্তীর চতুর্থ সূত্রে শব্দ স্মৃতির লক্ষণ তিনি দিতেছেন, অর্থাৎ আচার্য বামন দিতেছেন। কি বলছেন তিনি, শব্দ স্মৃতে হে শব্দ শুদ্ধি। শব্দ স্মৃতি বললে আমরা কি বুঝেছি, ব্যাকরণ বলে বুঝেছি। তাহলে সে বলতেছেন সেই শব্দ স্মৃতি শাস্ত্র বা ব্যাকরণ শাস্ত্র দ্বারা কি কার্য সম্পাদন করবে একজন কবি না, কবির যদি শব্দ স্মৃতি বা ব্যাকরণের জ্ঞান থাকে, তাহলে সে কি করব না, তার শব্দ শুদ্ধি হবে। সে তার কাব্যে যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করব, সেই শব্দগুলো শুদ্ধ শব্দগুলোকেই প্রয়োগ করব, অশুদ্ধ শব্দ প্রয়োগ করবেন না। তার বৃত্তিতে তিনি কি বলছেন, তিনি আবার তার বৃত্তিতে বলছেন শব্দ স্মৃতে হে ব্যাকরণাৎ শব্দানাম শুদ্ধি সাধুত্ব নিশ্চয় কর্তব্য। অর্থাৎ ব্যাকরণ বিদ্যার অধ্যয়ন দ্বারা
শব্দের সাধুত্ব সম্বন্ধে সুদৃঢ় জ্ঞান লাভ হয় এবং শুদ্ধ শব্দ সমূহের প্রয়োগ দ্বারা কবিগণ সৎকাব্য নির্মাণে সমর্থ হন। তাই ব্যাকরণ শাস্ত্রের মহত্ব প্রকাশ করে বলা হয়েছে ব্যাকরণ মূলত্বাৎ সর্ববিদ্যানাম। কি বলা হচ্ছে? ব্যাকরণ মূলত্বাৎ সর্ববিদ্যানাম। এই প্রসঙ্গে আচার্য দণ্ডির উক্তি গৌ গৌ কামধুকা সম্যক প্রযুক্তা স্মরিয়তে বুধৈহি দুষ্প্রযুক্তা পুনর্গোত্তম প্রযুক্তু সৈব সংশয়তি। অর্থাৎ বাক্য যথাযথ প্রযুক্ত হলে তা কামধেনুর মতো সকল কামনা পূর্ণ করে, কিন্তু বাক্যের অপপ্রয়োগ বক্তার মূর্খতাকে সূচিত করে। বামনের পূর্ববর্তী আচার্য ভামহ এর উক্তি সর্বথা পদমপ্যেকম ন নিগদ্যম অবদ্যবৎ, অর্থাৎ দোষযুক্ত একটি শব্দ প্রয়োগ করা উচিত নয়। শ্রুতিশাস্ত্রেও বলা হয়েছে এক শব্দ সুপ্রযুক্ত সম্যক জ্ঞাত স্বর্গলোকে কামধুক ভবতি। তাহলে এই সমস্ত শব্দ স্মৃতি ব্যাকরণ শাস্ত্র সম্বন্ধীয় এই সমস্ত আলোচনার মধ্যে আমরা কি বুঝলাম? না, বুঝলাম যে শব্দ স্মৃতি বললেই আমরা ব্যাকরণ শাস্ত্রকে বুঝি এবং একজন কবি তার সৎকাব্য নির্মাণ করার আগে এই শব্দ স্মৃতি ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান থাকা দরকার। এই ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান বা শব্দ স্মৃতির জ্ঞান থাকলে কি হবে? কবির লাভ কি হবে? না, সেই কবি ব্যাকরণ শাস্ত্রের বা শব্দশাস্ত্রের শব্দ স্মৃতির জ্ঞান থাকার দ্বারা সে তার কাব্যতে শুদ্ধ শব্দের প্রয়োগ করবে। যদি একজন কবি তার কাব্যে অশুদ্ধ শব্দকে প্রয়োগ করে, তাহলে তার কাব্যকে সৎকাব্য বলা হবে না। অতএব সৎকাব্য হওয়ার জন্য কবি তার কাব্যে শুদ্ধ শব্দকে প্রয়োগ করা দরকার, এবং এই শুদ্ধ শব্দের শুদ্ধত্ব এবং অশুদ্ধত্ব বা শব্দটি শুদ্ধ কি অশুদ্ধ এই সম্বন্ধে জ্ঞান কোন শাস্ত্র অধ্যয়ন করলে হবে? না, শব্দ স্মৃতি বা ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করলে হবে। অতএব আচার্য বামন তৃতীয় অধ্যায়ের তৃতীয় সূত্রে বলেছেন যে শব্দ স্মৃতে শব্দ শুদ্ধি, অর্থাৎ শব্দ স্মৃতি বা ব্যাকরণ জ্ঞান দ্বারা কবির শব্দ শুদ্ধি হবে। কবি শুদ্ধ শব্দকে সৎকাব্যে প্রয়োগ করবে। এবং তার এই উক্তিকে সমর্থন করতে গিয়ে আচার্য বামন আচার্য দণ্ডির উক্তি বলেছেন, আচার্য দণ্ডির উক্তিকে উল্লেখ করেছেন, আচার্য ভামহের উক্তিকে উল্লেখ করেছেন এবং শ্রুতিশাস্ত্রের উক্তিকেও উল্লেখ করেছেন। যেমন শ্রুতিশাস্ত্রে কি বলা আছে একটু আগে বললাম, এক শব্দ সুপ্রযুক্ত সম্যক জ্ঞাত স্বর্গলোকে কামধুক ভবতি। একটি শব্দ যদি সম্যকভাবে ভালোভাবে তোমরা বোঝো এবং তাকে ভালো সম্যক জায়গায় ঠিক জায়গায় প্রয়োগ করো, তাহলে সেই ব্যক্তি স্বর্গ প্রাপ্তি করবে বলে শ্রুতিশাস্ত্রে বলা হয়েছে। এইগুলো বিদ্যার যে 6টি প্রকার ভেদ ছিল, সেই 6টি প্রকার ভেদের মধ্যে প্রথম প্রকার যে ছিল শব্দ স্মৃতি, এই শব্দ স্মৃতি বিষয়ে আলোচনা আমরা শেষ করলাম। দ্বিতীয় ছিল কি? অভিধান কোষ। অভিধান কোষের শব্দের অর্থ কি বলেছিলাম? ডিকশনারি। এই অভিধান কোষকে বুঝাইতে গিয়ে কাব্য অলঙ্কার সূত্রবৃত্তিকার আচার্য ভামহ পঞ্চম সূত্র বলেছেন। পঞ্চম সূত্রটা কি? না, অভিধান কোষাৎ পদার্থ নিশ্চয়। অভিধান কোষাৎ পদার্থ নিশ্চয়। প্রথমে ছিল শব্দ স্মৃতি শব্দ শুদ্ধি। একজন কবির যদি শব্দ স্মৃতি বা ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান থাকে, তাহলে তার শব্দ শুদ্ধি হবে। সে যে শব্দটি প্রয়োগ করবে সেই শুদ্ধ শব্দ প্রয়োগ করবে। এখন প্রশ্ন আসছে যে অভিধান কোষ অর্থাৎ ডিকশনারি এই সম্বন্ধীয় জ্ঞান বা অভিধান শাস্ত্রের জ্ঞান থাকলে কবির কি লাভ হবে? না, তিনি বলছেন পদার্থ নিশ্চয়। পদের অর্থ পদার্থ, সেই পদার্থকে সে নিশ্চয় করতে পারবে, অর্থাৎ একটি শব্দের বা একটি পদের অর্থকে তিনি যথাযথভাবে বুঝতে পারবেন। একজন কবি
সৎকাব্য নির্মাণের জন্য শুদ্ধ শব্দ তো প্রয়োগ করা দরকারই, তৎসঙ্গে সঙ্গে সেই শব্দের অর্থ জ্ঞান হওয়া দরকার। এই অর্থ জ্ঞানের জন্য সেই কবির কি জ্ঞান থাকা দরকার? না অভিধান কোষ বা অভিধান শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান থাকা দরকার। অতএব আচার্য বামন তার পঞ্চম সূত্রে বলছেন অভিধান কোষাৎ পদার্থ নিশ্চয়, অর্থাৎ অভিধান কোষ দ্বারা পদের অর্থের নিশ্চয় করা যেতে পারে বা পদের অর্থের জ্ঞান হতে পারে। তাই এখানে প্রশ্ন একটু উত্থাপিত হয়, বা অন্য প্রকারে বলে যেতে পারে, অর্থাৎ অভিধান থেকে পদের অর্থের নিশ্চিত জ্ঞান লাভ করা। কাব্যের নির্মাণে পদের অর্থ সম্বন্ধে সন্দেহ উপস্থিত হলে অভিধান কোষের অধ্যয়ন দ্বারা সেই সন্দিগ্ধ পদের বা সেই সন্দেহের দূর করে কাব্যে প্রয়োগযোগ্য শব্দের প্রয়োগকে সুনিশ্চিত করা যেতে পারে। এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয়, অভিধান কোষে পূর্বে অপ্রযুক্ত শব্দের অর্থ পাওয়া যায় না বলে অভিধান কোষের অধ্যয়ন যে নিরর্থক তা বলা সঠিক নয়, কারণ কবিগণের দ্বারা কাব্যে অপ্রযুক্ত শব্দের প্রয়োগ অনুচিত। প্রশ্নটি কি হলো? না অভিধান কোষে পূর্বে অপ্রযুক্ত, অর্থাৎ আগে যেগুলো প্রয়োগ করেনি কেউ, সেই পূর্বে অপ্রযুক্ত শব্দের অর্থ পাওয়া যায় না বলে। কেননা ডিকশনারিতে আমরা কি বলি, ডিকশনারিতে যে শব্দগুলো সামান্যত প্রয়োগ হয় না সেই শব্দগুলোর অর্থ ডিকশনারিতে থাকে না। অতএব কেউ প্রশ্ন করতে পারে, যেহেতু অপ্রযুক্ত অসামান্য শব্দগুলোর অর্থ ডিকশনারি বা অভিধান কোষে থাকে না, অতএব অভিধান কোষ অধ্যয়ন করলে পদার্থের নিশ্চিতি বা পদার্থের জ্ঞান কেমন হবে, একটি পদের অর্থের জ্ঞান কেমন হবে? এভাবে প্রশ্ন উত্থাপিত হতে পারে। আচার্য বামন বলছেন না, এই প্রশ্নটি ঠিক নয়। কেন? না কবিগণের দ্বারা কবিগণ যে সাধু কবি, যে ভালো কবি, সে কোনো সময় তার কাব্যে অসাধারণ শব্দ বা অপ্রযুক্ত শব্দের প্রয়োগ করবে। অতএব যদি কেউ যুক্তি করে যে যেহেতু ডিকশনারিগুলোতে বা শব্দশাস্ত্রগুলোতে অপ্রযুক্ত অসামান্য শব্দগুলোর অর্থ থাকে না, অতএব শব্দশাস্ত্র বা অভিধান কোষকে অধ্যয়ন করে আমার কি লাভ হবে, এই যুক্তিকে খণ্ডন করছেন কে? আচার্য বামন। কি বলছেন? না না, এটা ঠিক নয়। কেন? না যে সৎকবি সে কোনো সময় তার কাব্যে অযথা শব্দ বা অসামান্য শব্দ বা যে শব্দটি আগে প্রয়োগ হয়নি এভাবে শব্দগুলো সে প্রয়োগ করে না। সে সামান্য শব্দ, সমাজে যে শব্দগুলো প্রচলিত আছে সেই শব্দগুলোরই প্রয়োগ তার কাব্যের করে। অতএব অভিধান কোষ অধ্যয়ন দ্বারা তার, অর্থাৎ একজন কবির শব্দের বা পদার্থের অর্থ সম্বন্ধীয় জ্ঞান হয়। পুনশ্চ আবার একটি প্রশ্ন উত্থাপিত হয়, যদি কাব্যে কেবল পূর্ব প্রযুক্ত শব্দ সমূহের প্রয়োগ করা উচিত, তাহলে সেই সমস্ত সাধারণ শব্দগুলোর অর্থ সম্বন্ধে সন্দেহের অবকাশ কোথায়? অর্থাৎ পূর্ব প্রশ্নে তিনি বললেন যে পূর্বে যে শব্দগুলো প্রয়োগ হয়নি, একজন সুকবি তার কাব্যতে সেই পূর্ব অপ্রযুক্ত শব্দগুলো কোনোদিন প্রয়োগ করেন। তাহলে এখানে প্রশ্ন আবার উত্থাপিত হলো, যদি একজন কবি পূর্বে অপ্রযুক্ত শব্দগুলোর প্রয়োগ তার কাব্যে করে না, তাহলে সেই শব্দগুলো সামান্য শব্দ, তাহলে সেই সামান্য শব্দের অর্থ সম্বন্ধে কোনো সন্দেহ থাকার কথা নয়। সেগুলো যেহেতু সামান্য শব্দ, অতএব যেহেতু সন্দেহ থাকার কথা নয়, তাহলে অভিধান কোষের অধ্যয়নের কি তাৎপর্য রয়েছে? এর সমাধানে বৃত্তিতে আচার্য বামন বলছেন, কি বলছেন তিনি? সাধারণভাবে অর্থের জ্ঞান হলেও শব্দের বিশেষ জ্ঞানের জন্য অভিধান কোষের অধ্যয়ন আবশ্যক। তিনি কি বললেন? না সাধারণভাবে যদিও একটি শব্দের অনেক অর্থ থাকে, সাধারণ অর্থ থাকে, বিশেষ অর্থ থাকে, সাধারণ অর্থে কোনো সন্দেহ হয় না, কিন্তু একটি শব্দের বিশেষ অর্থে সন্দেহ হতে পারে। এই সন্দেহকে দূর করার জন্য একজন কবি অভিধান কোষ বা ডিকশনারি গুলোকে অধ্যয়ন করা দরকার বলে আচার্য বামনের উক্তি। তিনি একটি উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা কি? না
নিবি, একটি শব্দ তিনি উদাহরণ দিচ্ছেন নিবি। নিবি এই শব্দের সাধারণ অর্থ কটিদেশ, কটিদেশে পরিহিত বস্ত্রের গ্রন্থি। নিবি বলে একটা শব্দ আছে, এই শব্দের অর্থ হলো কোমরে যে বস্ত্র পরিধান করা হয় তার যে গ্রন্থি গাঁঠ, তাকেই বলা হয় কি নিবি। কিন্তু এই নিবি শব্দের প্রয়োগকালে সন্দেহ থাকে যায় যে এই নিবি শব্দ কেবল স্ত্রীলোকের কটিদেশে পরিহিত বস্ত্রগ্রন্থিকে বোঝায় না পুরুষেরও। অর্থাৎ এখানে সন্দেহ হলো এই যে নিবির অর্থ হলো কি কোমরে পড়া বস্ত্রের গাঁঠকে বলা হয় নিবি। কিন্তু এই যে কোমরে পড়া বস্ত্র, সেটা পুরুষের কোমরে পড়া বস্ত্র না স্ত্রীর কোমরে পড়া বস্ত্র, এই সম্বন্ধে সন্দেহ উত্থাপিত হলো। এই সন্দেহের সমাধানের জন্য অভিধান কোষে বা অভিধান কোষের অধ্যয়ন আবশ্যক বলে আচার্য বামন বলেছেন। তো এভাবে আমরা এই আলোচনার প্রসঙ্গে বুঝলাম যে বিদ্যার যে দ্বিতীয় ভেদ সেটা ছিল অভিধান কোষ। এই অভিধান কোষ অর্থাৎ ডিকশনারি, এই অভিধান কোষ শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান কার থাকা দরকার না কবির থাকা দরকার। থাকলে কি হবে না সেই কবি তার কাব্যে যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করবে সেই শব্দের অর্থকে সে, অর্থ সম্বন্ধীয় সন্দেহকে সে দূর করতে পারবে। এখানে দুটোই প্রশ্ন ছিল যে কবি কিরকম অর্থকে প্রয়োগ করবে, কিরকম শব্দকে প্রয়োগ করবে না সামান্য শব্দকে প্রয়োগ করবে। যদি একজন কবি সামান্য শব্দকে প্রয়োগ করে, অর্থাৎ পূর্বে যে শব্দগুলো প্রয়োগ হয়নি সেই সমস্ত শব্দগুলোকে সে প্রয়োগ করে, যেগুলো সামান্য লোকে ব্যবহার হয় শব্দ, সেই শব্দগুলোকে প্রয়োগ করবে। তাহলে যদি সেই শব্দগুলোকে, সামান্য শব্দগুলোকে সে প্রয়োগ করে, তাহলে তার কোনো সন্দেহ থাকা দরকার নেই। যদি সন্দেহ না থাকে তাহলে অভিধান কোষের আবশ্যকতাটা কি না, এর সমাধানে বললেন না সামান্য শব্দ প্রয়োগ করলেও সেই সামান্য শব্দগুলোর কিছু বিশেষ অর্থ থাকে। এই বিশেষ অর্থগুলোর সম্বন্ধে কবির সন্দেহ হতে পারে। সেই সন্দেহকে দূর করার জন্য অভিধান কোষের অধ্যয়নের আবশ্যকতা রয়েছে। একে প্রমাণিত করতে গিয়ে, একে বুঝাইতে গিয়ে তিনি একটি উদাহরণ দিচ্ছেন। সেই শব্দটি হচ্ছে নিবি শব্দ। নিবি শব্দের অর্থ হলো কোমরে পড়া বস্ত্রের গ্রন্থি বা গাঁঠ। যদিও এই নিবি শব্দের সামান্য অর্থ কোমরে পড়া বস্ত্রের গাঁঠ, কিন্তু এর এখানে সন্দেহ হতে পারে যে এই কোমরে পড়া এটা স্ত্রীর কোমরে পড়া বস্ত্রের গাঁঠ না পুরুষের। এইভাবে যদি কোনো সন্দেহ উপস্থিত হয়, এই সমস্ত সন্দেহের নিরাকরণের জন্য একজন কবি বা একজন সৎকবির অভিধান কোষ সম্বন্ধীয় জ্ঞান থাকা দরকার। এই হলো অভিধান কোষ বা বিদ্যার দ্বিতীয় প্রকার ভেদ, তৃতীয় ভেদ। তখন আমরা আসি তৃতীয় ভেদ হলো ছন্দ বিচিতি বা ছন্দশাস্ত্র। আচার্য বামন ৬ নম্বর সূত্রে, অর্থাৎ আচার্য বামন কাব্য অলঙ্কার সূত্রবৃত্তির ৬ নম্বর সূত্রে ছন্দ বিচিতিকে বুঝাইলেন। বুঝে কি বললেন সূত্রটি? ছন্দ বিচিতে হে বৃত্ত সংশয় ছেদ, অর্থাৎ ছন্দশাস্ত্রের অধ্যয়ন দ্বারা কাব্য নির্মাণে ছন্দ সম্বন্ধে সংশয়ের নিবারণ হয়। সামান্যত কাব্যের অধ্যয়নে ছন্দের জ্ঞান হয়, কিন্তু মাত্রা ছন্দের ক্ষেত্রে কোথাও সংশয় দেখা যায়। তাই ছন্দ সম্বন্ধিত সেই সংশয় দূর করার জন্য ছন্দশাস্ত্রের অধ্যয়ন আবশ্যক। এগুলো তৃতীয় বিদ্যা। চতুর্থ বিদ্যা ছিল কলাশাস্ত্র। চতুর্থ বিদ্যাকে বুঝাতে গিয়ে তিনি ৭ নম্বর সূত্র বললেন। সূত্রটা কি? কলাশাস্ত্রেভ্য কলাতত্ত্বস্য সংবিৎ, অর্থাৎ গীত, নৃত্য, চিত্র প্রভৃতি চতুষ্ষষ্টি কলা ও চতুর্শত উপকলা সম্বন্ধী শাস্ত্রসমূহের অধ্যয়ন দ্বারা কলাশাস্ত্রের জ্ঞান লাভ করা উচিত। কারণ কলাতত্ত্বের জ্ঞান ব্যতীত কলাতত্ত্ব বিষয়ে রচনা সম্ভব
হবে না। কলাতত্ত্ব সম্বন্ধীয় রচনা করার জন্য, কলাতত্ত্ব সম্বন্ধীয় কাব্য রচনার জন্য কলাতত্ত্ব সম্বন্ধী শাস্ত্রের অধ্যয়নের আবশ্যকতা রয়েছে। অতএব কলাশাস্ত্র হলো বিদ্যার মধ্যে চতুর্থ ভেদ, চতুর্থ প্রকার। পঞ্চম হলো কামশাস্ত্র। অষ্টম সূত্রে তিনি বলছেন কামশাস্ত্রতঃ কামোপচারস্য, অর্থাৎ কামশাস্ত্র থেকে কামোচিত ব্যবহারের জ্ঞান লাভ আবশ্যক। কারণ কাব্যের প্রতিপাদ্য বিষয়বস্তুতে কামোচিত ব্যবহারের বাহুল্য থাকে। তাই প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে বাৎসায়ন তার কামশাস্ত্র নামক গ্রন্থে কলা বিদ্যার জ্ঞান লাভের জন্য কামশাস্ত্রের অধ্যয়নের আবশ্যক বলে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি বলছেন কাব্যশাস্ত্র রচনার সময়ে কলাশাস্ত্র সম্বন্ধীয় কিছু রেফারেন্স থাকে, কিছু উল্লেখ থাকে। সেই কামশাস্ত্র সম্বন্ধীয় বিষয়গুলোকে কাব্যে উপস্থাপিত করার জন্য কবির কামশাস্ত্র সম্বন্ধীয় আলোচনা কামশাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান থাকা দরকার। তাই কামশাস্ত্র জ্ঞান একজন কবির পক্ষে অত্যাবশ্যক। 6 নম্বর ষষ্ঠ বিদ্যা হলো দণ্ডনীতি। দণ্ডনীতি সম্বন্ধে তিনি বলছেন 9 নম্বর সূত্র দণ্ডনীতেহে নয়াপনয়োঃ। দণ্ডনীতি অর্থাৎ অর্থশাস্ত্র, এর অধ্যয়ন দ্বারা নয় অপনয়ের জ্ঞান হয়। অর্থাৎ সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধিভাব, সংশয় এই ষাটগুণ্যের যথাযথ প্রয়োগ এবং এদের যথার্থ প্রয়োগকে অপনয় বলা হয়। কবির নয় ও অপনয়ের জ্ঞান না থাকলে নায়ক ও প্রতিনায়কের যথাযথ চিত্রণ সম্ভব নয়। এবং দণ্ডনীতিতে বর্ণিত নয় ও অপনয়ের জ্ঞান দ্বারা বিষয়বস্তুর বৈচিত্র্য সম্পাদন করা যায়। তাই বামনের উক্তি দণ্ডনীতেহে নয়োপনয়ঃ। এ হলো তোমার বিদ্যা বিষয়ক আলোচনা, যেখানে 6টি বিদ্যার কথা বলা হয়েছে। সেই 6টি বিদ্যা কি কি? প্রথমে হলো শব্দস্মৃতি, দ্বিতীয় হলো অভিধান কোশ, তৃতীয় ছন্দবিচ্যুতি, চতুর্থ কলাশাস্ত্র, পঞ্চম কামশাস্ত্র, ষষ্ঠ দণ্ডনীতি। শব্দস্মৃতির অর্থ হলো ব্যাকরণ শাস্ত্র, অভিধান কোশের অর্থ হলো ডিকশনারি বা শব্দকোশ, ছন্দবিচ্যুতি এর অর্থ হলো ছন্দশাস্ত্র, কলাশাস্ত্র এর অর্থ হলো সঙ্গীত, নৃত্য ইত্যাদি কলা বিষয়ক শাস্ত্র, কামশাস্ত্র, অন্তিম হলো লাস্ট হলো দণ্ডনীতি, অর্থাৎ যেটা হলো আমরা যেমন পড়েছে অর্থনীতি, কৌটিল্যের অর্থশাস্ত্র ইত্যাদি বিষয়ক শাস্ত্র। এই সমস্ত বিদ্যা বা এই সমস্ত শাস্ত্রের জ্ঞান একজন সুকবির থাকা দরকার, যার দ্বারা তিনি একটি সৎকাব্য নির্মাণ করতে পারবেন। শব্দস্মৃতি অধ্যয়ন দ্বারা একজন কবির শব্দ সম্বন্ধীয়, উচিত শব্দ সম্বন্ধীয় জ্ঞান হবে। অভিধান কোশের অধ্যয়ন দ্বারা শব্দের অর্থ বিষয়ক সন্দেহ দূর হবে। ছন্দশাস্ত্রের দ্বারা তিনি যথাযথ ছন্দকে তার কাব্যে প্রয়োগ করবেন। কলাশাস্ত্র সম্বন্ধ, কামশাস্ত্র সম্বন্ধীয় আলোচনা দ্বারা কলা এবং কামশাস্ত্র সম্বন্ধীয় বিষয়গুলোকে তিনি উনার কাব্যে সম্যকভাবে উপস্থাপনা করতে পারবেন। এবং দণ্ডনীতি বা অর্থনীতি বা কৌটিল্য অর্থনীতি, এভাবে অর্থনীতি শাস্ত্রের অধ্যয়ন দ্বারা তিনি অর্থশাস্ত্র সম্বন্ধীয় আলোচনা নয় এবং অপনয় এদের প্রয়োগ তার কাব্যে করতে পারবেন। এই হলো তোমার মোটামুটি বিদ্যা বিষয়ক আলোচনা। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে।